জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। স্বৈরাচার হাসিনার পতনের পর এবার ৫ই মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। সবশেষে দেখবেন ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর আমেরিকায় অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই। হারুনের অবৈধ কুকর্মের ভিডিও ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর আমার হাতে ৫ মে নিয়ে নতুন কিছু তথ্য এসেছে। হাসিনা নির্লজ্জভাবে বলেছিল ৫ই মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি। ৫ মেতে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্ত ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়ায় হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদের জানাচ্ছি। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল ৩০ জনের বেশি নিহত হয়েছিল। বিবিসির সংবাদে বলা হয়েছিল ২৭ জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরায় একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল। তারা একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয়। সে ৫ মে সারা রাত ১৪টা মরদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখেই দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। পিনাকি বলেন, ২০১৩ সালের ৫ মে ঠিক কতজন নিহত হয়েছে তার পরিসংখ্যান এখনও হয়নি। এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল ৬১ জনের। সেই তালিকা হেফাজতে ইসলামের অধিকার হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা। তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দেব কমপক্ষে ৭১ জন আলেমকে ৫ মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল। আমি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি সেই হিসেবকে যদি আমলেই নেই, তাহলে তাদের হিসাব অনুযায়ী ৩৯ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল। তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা ১১০ জন। আর আমি আজ হিসাব মিটিয়ে দেব। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি ৫ই মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। হত্যার পর হত্যাকারী যে কাজটা করে তা হচ্ছে লাশ লুকায়। সে লাশ নিজেও কবর দিতে পারে, কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না। এই কাজ করতে গেলে শতাব্দীর পরেও সেই গণকবর আবিষ্কৃত হবে। মৃতের শরীরে থেকে থাকা বুলেট পচবে না, মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে। তখন খুব সহজেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যের কপালে কি ঘটেছিল সেটা বের করা সম্ভব। পিনাকি আরও বলেন, খুনিদের জন্য, জল্লাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোনো মাসে অস্বাভাবিক সংখ্যার লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে ২০১৩ সালের সর্বাধিক ১৪৩০টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। ২০১০ সালে এই সংখ্যা ছিল ১২০৪ জন। ২০১১ সালের সংখ্যাটি ছিল ১১৯১ জন। ২০১২ সালে ১২৪৭ জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা ২০১৩ সালে প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখি। ১১ মাসে গড়ে ১০৩ জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যা ৩৬৭। শুধু মে মাসে ৩৬৭ জনের মৃত্যু, এটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। পিনাকি বলেন, হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা, মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইয়ের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছো সেই খুনের দায় তোমার বিচার হবে। ৫ মে কমপক্ষে ৭১ জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাট্য প্রমাণ দিলাম, দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। ডিবি হারুন পুলিশের নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায়। কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, গ্রেপ্তার, বাণিজ্য ইত্যাদি নানা প্রকল্পের মাধ্যমে ৮-১০টা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি ১০ লাখ টাকা চাঁদায় আদায় করেছিলেন এবং ক্রসফায়ারের হুমকিও দিয়েছিলেন তাকে। কিছু প্রভাবশালী সেই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয়। কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী শাসনামলের শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান।
ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাব বহু গুণে বেড়ে যায়। আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন। তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা। 2018 সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে 2 ডিসেম্বর 2018 সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম 11 মাস নারায়ণগঞ্জ 4 আসনের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন। শামীম ওসমানের মতো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসের একজন এমপির বেশ কিছু লাঠিয়ালকে জেলে ঢুকিয়ে সে সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা কুড়ান হারুন। কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি। অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম ওসমানের মতো আরও বড় মাপের দুর্বৃত্ত হলো এই হারুন। মূলত টাকা পয়সা, ভূমি দখল, চাঁদাবাজিতে শামীম ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসাবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন। অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের অনুষ্ঠানে এক টেবিলে শামীম ওসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায়। তারপরেই ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় 2020 সালের 14 মে। এই সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক। এই পদায়নের 2 বছরের মাথায় 2022 সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয়। নিয়ম অনুযায়ী তাকে আরও 1 বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল, অর্থাৎ আইন না মেনে 3 বছরের পরিবর্তে 2 বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয়। হারুন বর্তমানে ডিএমপির ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক অদ্ভুত আচরণ প্রদর্শন করে চলেছেন। কোনো থানার ইকুইজিশন অর্ডার তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন। এছাড়া বিশিষ্ট আলম মাহমুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিল এবং এখনও যখন যাকে ইচ্ছা আটক করে চলেছেন। হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা 3 বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার পুরস্কার অর্জন করেছে। সে সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন। নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেন হারুন। অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক। হারুনের স্ত্রীর দাবি, আমেরিকা, জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেনজিরের অনেক শ্রম রয়েছে। শেখ হাসিনার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে। আজিজ আহমেদ সেনাপ্রধান হওয়ার আগে বিজেপি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2013 সালের 5 মে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শাপলা চত্বরে গণহত্যার কথা নিশ্চয়ই সবার স্মরণে থাকার কথা। ওই রাতে কত মানুষ খুন হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে।